মা যে এত সহজে লাবণ্যর ব্যাপারটা মেনে নেবে এটা বিনয় একেবারে ভাবতে পারেনি। আজ তাই লাবণ্যকে বাড়িতে ডেকেছে সে, মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। এমনিতে লাবণ্যকে দেখলে ভালো না লাগার মতো কিছু নেই। সুন্দর চেহারা, মিষ্টি হাসি, মিষ্টি ব্যবহার, সব দিক দিয়েই লাবণ্যকে একদম পারফেক্ট মনে হয় বিনয়ের। সাধারণত একমাত্র ছেলে নিজের পছন্দে বিয়ে করবে শুনলে সব মায়েরই মুখটা একটু গোমড়া হয়, কিন্তু বিনয়ের মা কনক ছেলে এবং তার প্রেমিকাকে হাসি মুখেই জানিয়ে দিলেন যে তাদের সম্পর্কটাতে তিনি খুব খুশি। লাবণ্যর গাল টিপে আদর করে জানালেন যে তাকে তার খুব পছন্দ হয়েছে। লাবণ্যরও কনককে বেশ পছন্দ হয়েছে মনে হলো। এবার তোমার মা বাবার সঙ্গে একবার কথা হলে ভালো হয়, হাসি মুখে বললেন কনক। হ্যাঁ আন্টি, মা বাবা আপনার সঙ্গে দেখা করতে নিশ্চয়ই আসবে, শুধু আপনার মতের জন্য ওয়েট করে আছে ওরা, মিষ্টি হেসে জানালো লাবণ্য। নর্থ বেঙ্গলে থাকে তার বাবা মা। ঠিক আছে, তুমি বরং ওদেরকে পুজোর পর আসতে বলো, কদিন থেকে একেবারে বিয়ের দিনক্ষণ পাকা করে তারপর যাবে, বললেন কনক। তারপর খাবার দাবার আনতে কিচেনে চলে গেলেন। একসঙ্গে খেতে খেতে বাবা মায়ের সম্পর্কে অনেক কথা বলল লাবণ্য। সে যে তার বাবার চোখের মণি সে কথা বলতেও ভুলল না। আন্টি, আপনি দেখবেন আমার বাবা মাকে? দাঁড়ান, আপনাকে ওদের ফটো দেখাই। লাবণ্যর গলায় উত্তেজনা। নিজের ফোন খুলে বাবা মায়ের ছবি বার করল সে। এই দেখুন আমার বাবা, বাবাকে আমি খুব ভালোবাসি, আমার বাবার মতো মানুষ হয় না, ছবি দেখিয়ে আদুরে গলায় বলল লাবণ্য। মুহূর্তের মধ্যে বুকের মধ্যেটা ধড়াস করে উঠল কনকের। এ তিনি কাকে দেখছেন? এত বছর পর হলেও চিনতে তার একটুও ভুল হচ্ছে না। এই মানুষটাকে তো তিনি কখনো ভুলতে পারবেন না। ইনি তোমার বাবা? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন কনক। তিনি বুঝতে পারছেন হৃদস্পন্দন দ্রুত হচ্ছে তার। হ্যাঁ, আর এই হলো আমার মা। আর একটা ছবি দেখিয়ে বলল লাবণ্য। একেই তো আশা করেছিলাম, মনে মনে ভাবলেন কনক। এত বছর পরেও দেবিকাকে দেখে ভেতরে ভেতরে একটা জ্বলন অনুভব করলেন তিনি। এই মহিলার জন্য তার জীবনটা নষ্ট হয়ে গেছে। বিতৃষ্ণায় ভরে গেল কনকের মন। এরপর নানা কথা বলে গেল লাবণ্য, কিন্তু লাবণ্যর দিকে যেন আর তাকাতে ইচ্ছে করল না কনকের। রাত্রিবেলা শুয়ে শুয়ে অনেক চিন্তা ভাবনা করলেন কনক। এই বিয়ে কিছুতেই হতে দেবেন না তিনি। অনেক কষ্ট দিয়েছে তাকে দেবরাজ। তার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে হঠাৎ করে কলেজে আসা বড়লোকের মেয়ে দেবিকার সঙ্গে প্রেম করতে শুরু করে দিয়েছিল সে। অনেক কান্নাকাটি করেছিলেন কনক, কিন্তু দেবরাজ তখন দেবিকার প্রেমে পাগল। দেবরাজের ভালোবাসা আর তার দেওয়া ক্ষত এতগুলো বছর ধরে বুকের মধ্যে সযত্নে রেখে দিয়েছেন কনক। এ জীবনে দেবরাজকে কখনো ক্ষমা করবেন না তিনি। আর সেই দেবরাজের মেয়েকে কিনা তিনি তার একমাত্র পুত্রবধূ করবেন? কখনো না। মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন কনক, যেমন করে হোক ছেলেকে লাবণ্য থেকে দূরে সরিয়ে আনবেন তিনি। জানিস বাবু,
কাল রাতে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখার পর থেকে আমার মনটা খুব অস্থির হয়ে আছে। পরদিন ছেলেকে ডেকে বললেন কনক। কেন মা, কি হয়েছে? লাবণ্যর সঙ্গে তোর বিয়েটা বোধ হয় খুব একটা শুভ হবে না। তুই এক কাজ করিস তো, লাবণ্যকে ওর হরোস্কোপটা একটু পাঠাতে বলিস তো আমাকে। কি যা তা বলছো মা? তুমি আবার এসবে বিশ্বাস করা শুরু করলে কবে থেকে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করল বিনয়। আহা, একবার দেখিয়ে নিতে দোষ কি? একজন খুব ভালো জ্যোতিষের খবর জানা আছে আমার। তার কাছে একবার তোদের দুজনের ছকটা মিলিয়ে দেখব। আচ্ছা ঠিক আছে, বলে দেব। বিনয়ের মা তার ঠিকুজি কুষ্টি সব চেয়েছে শুনে প্রথমে একটু অবাক হলেও মাকে ফোন করে সব কিছু চেয়ে নিল লাবণ্য। তারপর সেগুলো বিনয়ের মোবাইলে পাঠিয়ে দিল। 3-4 দিন পর ছেলেকে ডেকে গম্ভীর মুখে কনক জানালেন, লাবণ্যর সঙ্গে তোর বিয়ে হতে পারে না। এসব তুমি কি বলছো মা? প্রচণ্ড অবাক হয়ে বলল বিনয়। হ্যাঁ বাবা, ঠিকই বলছি। তুই তো জানিস লাবণ্যকে আমি খুবই পছন্দ করি, কিন্তু সেটাই তো সব নয়। তোরা দুজন দুজনের জন্য উপযুক্ত নয়। লাবণ্য ঠিকুজিতে এমন কিছু দোষ আছে যাতে ভবিষ্যতে বিপদ হতে পারে। কিচ্ছু হবে না মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। পৃথিবীর কোনো শক্তি আমাদের কিছু খারাপ করতে পারবে না। ছেলের কথায় খুব একটা ভাবান্তর দেখা দেয় না কনকের চোখে মুখে। দৃঢ় গলায় তিনি বললেন, না বাবা, আমার একমাত্র ছেলের ভবিষ্যতের সঙ্গে কোনো আপোষ করতে পারবো না আমি। এ বিয়ে কিছুতেই হবে না। লাবণ্যকে ভুলে যাও তুমি। আমি তোমার সঙ্গে অনেক ভালো মেয়ের বিয়ে দেব। এসব তুমি কি বলছো মা? লাবণ্যকে ভুলে যাব মানে? এ কখনো সম্ভব নয়। আর হাজার খুঁজলেও লাবণ্যর মতো মেয়ে পাবে না তুমি, অস্থির হয়ে বলল বিনয়। এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে মাকে বোঝানোর চেষ্টা করল সে, কিন্তু কনক একেবারে নিজের সিদ্ধান্তে অটল। লাবণ্যকে কিছুতেই বাড়ির বউ করবেন না তিনি। মায়ের এত জেদ এর আগে কখনো দেখেনি বিনয়। নিজেকে খুব অসহায় লাগলো তার। মায়ের ইচ্ছের বিরুদ্ধেও তো কিছু করতে পারবে না সে। সে জানে বাবার মৃত্যুর পর মা অনেক কষ্ট করে একা হাতে তাকে মানুষ করেছে। কি বলছো তুমি? এসব নিয়ে আজকাল কে মাথা ঘামায়? আন্টির তো আমাকে ভালো লেগেছে, তাহলে আর প্রবলেম কি? কাঁদো কাঁদো গলায় বলে লাবণ্য। বিনয়কে যে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু বিনয়ও কেমন যেন অসহায়ের মতো তাকিয়ে থাকে তার দিকে। তার মা নাকি ভয়ঙ্কর কোনো এক ভবিষ্যতের স্বপ্ন দেখে একেবারে বিচলিত হয়ে পড়েছেন। এখনো যারা এইসব ঠিকুজি কুষ্টি নিয়ে পড়ে আছে তাদের মতো ব্যাকডেটেড মানুষের সঙ্গে তুই মানাতে পারবি? ভালোই হয়েছে বিয়েটা হয়নি। এদের সঙ্গে তুই অ্যাডজাস্ট করতে পারতিস না মা? মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন লাবণ্যর মা। তোমরা একবার কথা বলো না মা, যদি আন্টির মত চেঞ্জ হয়। কাঁদতে কাঁদতে বলে লাবণ্য। অসম্ভব। এরকম মধ্যযুগীয় চিন্তাভাবনার মানুষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না। কেন, আমার মেয়ে কি ফেল না? তুই কাঁদিস না। বিনয়ের চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব, তেজ দেখিয়ে বললেন লাবণ্যর বাবা দেবরাজ। অবশেষে দুই বাবা মায়ের জেদের কাছে হার মেনে
নিজেদের ভালোবাসাকে বিসর্জন দিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো বিনয় আর লাবণ্য। এই ঘটনার পর প্রায় 2 বছর কেটে গেছে। কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে চাকরি নিয়ে চলে গেছে বিনয়। অনেক চেষ্টা করেও তাকে এখনো বিয়ে দিতে পারেননি কনক। তিনি বুঝতে পারেন লাবণ্যর স্মৃতি ভুলতে ইচ্ছে করেই এখান থেকে চলে গেছে বিনয়। লাবণ্যর কি খবর কিছুই জানেন না তিনি। ছেলে আজকাল আর তাকে তেমন কিছু বলে না, নিজের থেকে ফোনও করে না পর্যন্ত। মনে মনে খুব কষ্ট পান কনক। প্রথমে ভেবেছিলেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, ছেলে তার ওপর বেশি দিন অভিমান করে থাকতে পারবে না। কিন্তু বিনয় যে কিছুতেই লাবণ্যকে ভুলতে পারছে না, সেটা এখন তিনি বুঝতে পারছেন। লাবণ্য নিশ্চয়ই অন্য জায়গায় বিয়ে করে সুখে সংসার করছে। তিনিও তো তাই করেছিলেন। দেবরাজ তাকে ধোঁকা দেওয়ার পর মা বাবা যাকে বলেছিল, নিঃস্ব রিক্ত বিধ্বস্ত হৃদয়ে তার সঙ্গেই বিয়ে করে নিয়েছিলেন কনক। ফলস্বরূপ জীবনে কোনোদিন সুখের মুখ দেখেননি তিনি। স্বামীর সঙ্গে কোনোদিন ভালোবাসার কোনো সম্পর্কই তৈরি হয়নি তার। একমাত্র ছেলের মুখ চেয়ে জীবনের এতগুলো বছর পার করে দিয়েছেন তিনি। অথচ সেই ছেলেই আজ মায়ের সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখে না। ধীরে ধীরে একাকিত্বে ভুগতে লাগলেন কনক। মাঝে মাঝে কেমন যেন পাগল পাগল লাগে তার। ছেলের ফটো দেখে নীরবে চোখের জল ফেলেন। দেখতে দেখতে বাড়ি থেকে বেরোনো পর্যন্ত বন্ধ হয়ে গেল তার। কোনো দিন হয়তো বিছানা থেকে ওঠেনি না। একদিন এক প্রতিবেশী দয়াপরবশ হয়ে তাকে নিয়ে গেলেন এক আশ্রমে। সেখানে মানসিক ভারসাম্যহীন অনেক মানুষ থাকে। তাদের জন্য নানা রকম গঠনমূলক প্রোগ্রাম হয় মাঝে মাঝে। আশ্রমে গিয়ে বেশ ভালো লাগলো কনকের। সমবয়সী অনেকের সঙ্গেই গল্প হলো। প্রিয়জনদের থেকে আঘাত পেয়ে নিঃসঙ্গ মানুষগুলো এখানে এসেছেন। সপ্তাহখানেক পর বেশ সুস্থ হয়ে উঠলেন কনক। একদিন আশ্রমের বাগানে পায়চারি করতে করতে কনক দেখলেন দূরে একটা মেয়ে চুপচাপ বসে ঘাস ছিঁড়ছে। দেখে বেশ কম বয়স বলেই মনে হচ্ছে। কৌতূহলী হয়ে তার কাছে গেলেন কনক। পাশে গিয়েই চমকে উঠলেন তিনি। এ তো লাবণ্য। নিজের মনে বিড়বিড় করছে আর সমানে ঘাস ছিঁড়ে যাচ্ছে। সুন্দর চেহারা কেমন যেন মলিন হয়ে গেছে, চুলগুলো অগোছালো। বুকের মধ্যেটা কেমন মোচড় দিয়ে উঠল কনকের। সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে এসে অফিসে গিয়ে লাবণ্যর ব্যাপারে জিজ্ঞেস করলেন তিনি। মেয়েটা খুব দুঃখী। এদিকে বয়ফ্রেন্ড বিয়ে করলো না, আর তার কিছুদিন পরেই অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনে একসঙ্গে মারা গেল। তারপর থেকে একেবারে পাগলের মতো দশা। এক আত্মীয় এখানে রেখে গেছে, জানালো আশ্রমের ইনচার্জ। বুকটা হু হু করে উঠল কনকের। দেবরাজ আর নেই, আর তার আদরের একমাত্র মেয়ের আজ এই দশা। তীব্র অপরাধ বোধে ছেয়ে গেল কনকের মন। আজ লাবণ্যর এই অবস্থার জন্য তো তিনিই দায়ী। দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো তার। 30 বছর ধরে মনের গভীরে জমিয়ে রাখা ক্ষোভ, অভিমান, রাগ সেই জলে ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গেল। লাবণ্যর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। মনে মনে প্রতিজ্ঞা করলেন তার জেদের জন্য যা কিছু ওলট পালট হয়ে গেছে সব ঠিক করে দেবেন।
রাত্রিবেলা ছেলেকে ফোন করলেন তিনি। ছেলে কিছুতেই আসতে না চাইলেও কেঁদে কেটে তাকে কলকাতা আসতে রাজি করালেন। দুদিন পর সরাসরি আশ্রমেই মায়ের কাছে এলো বিনয়। মা তাকে নিয়ে গেলেন লাবণ্যর রুমে। বিনয় যেন নিজের চোখকে বিশ্বাস করতেই পারছে না। লাবণ্যকে যে এ জীবনে আর দেখতে পাবে সে আশাই ছেড়ে দিয়েছিল সে। এতদিন পর হারানো প্রেম ফিরে পেয়ে খুশিতে একেবারে বিহ্বল হয়ে গেল বিনয়। মায়ের সামনেই লাবণ্যকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে লাগলো সে। পরদিনই আত্মীয়র সঙ্গে যোগাযোগ করে তার অনুমতি নিয়ে লাবণ্যকে নিজের বাড়িতে নিয়ে এলেন কনক। চিকিৎসার ব্যবস্থা করলেন লাবণ্যের। নিজের হাতে তার সেবা যত্ন শুরু করলেন। 1 মাসের মধ্যেই বেশ অনেকটা সুস্থ হয়ে উঠল লাবণ্য। কনকের এখন খুশির সীমা নেই। ছেলে আবার স্বাভাবিকভাবেই কথা বলছে তার সঙ্গে। লাবণ্যও খুব খুশি। সব কিছু জানিয়ে বিনয় আর লাবণ্যর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন কনক। এ মাসে বিয়ের কোনো ভালো দিন নেই, তাই বাধ্য হয়ে পরের মাসেই বিয়ে ঠিক হয়েছে বিনয় আর লাবণ্যের। কিন্তু কনক কোনো রিস্ক নিতে চান না আর, তাই বাড়িতে ম্যারেজ রেজিস্ট্রার ডেকে তাদের আইনত বিয়েটা সেরে ফেলেছেন তিনি।